সময় আর স্রোত জানি বা কোনোদিন কারোর জন্য থামবে না। প্রত্যেকটা ঋতুর একটা আলাদা বৈচিত্র্য থাকে। প্রত্যেকটা সময় আমরা ভীষণভাবে উপভোগ করি, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সময়টাকে উপভোগ করতে হয়। ঝরা পাতার গান যেমন আমাদের দুঃখ দেয়, তারপরেও কিন্তু এই ঝরে যাওয়ার সঙ্গে অনেকগুলো অনুভূতি জুড়ে থাকে। শীতকালীন আড্ডা, আনন্দ, হই হুল্লোড়, ভালো লাগার গান, সবকিছু থাকে। কিন্তু বাঙালি জীবনে কোথাও একটা আমার মনে হয় যে কাব্যের তো ভূমিকা থাকেই। বাঙালি কবিতা গান ভালোবাসবে না, সেটা হতেই পারে না। আমাদের মনের জানালার সকাল একটুখানি আজকে কবিতাময় করে তুলতে চাই, কারণ আমার সঙ্গে যিনি আছেন বেশ কিছু ভালো ভালো কবিতা আপনাদের শোনাবেন। আর এই শীতের সকালটা যদি একটু ভালো কিছু কবিতার সঙ্গে শুরু করা যায়, সকালের অনুভূতিটা যদি একটু ভালো লাগার সঙ্গে হয়, তবে তো কোনো কথাই থাকে না। আজকে স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন ডক্টর শ্রীময়ী ঘোষ। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছো বলো? চলে যাচ্ছে সবকিছু মিলিয়ে, মানে ব্যস্ততা, তারপরে সংসার, সবকিছু মিলিয়ে মোটামুটি। দেখো আমাদের এই যে জীবনটা কিরকম একটা অদ্ভুত। দেখো আমরা ঋতুকে ভাগ করছি যে বৈচিত্র্যময় ঋতু, কিন্তু আমাদের জীবনটাও তো ভীষণ অদ্ভুত। কখনো হাসি, কখনো কান্না, কখনো সংসার, কখনো চাকুরি জীবন। তুমি তো চাকরি করো। স্কুলে পড়ো? আমি স্কুল শিক্ষিকা। আচ্ছা, স্কুলে তুমি কি পড়াও? সংস্কৃত। বাহ। আচ্ছা, এই যে সাহিত্যর প্রতি ভালোবাসা, আচ্ছা একটা প্রশ্ন ভীষণ ভাবে আমার মনে এলো যে সংস্কৃত আর সাহিত্য, মানে তোমার ল্যাঙ্গুয়েজটাকে বেশি ভালো লেগেছিল নাকি লিটারেচার? আমার আসলে সংস্কৃতের প্রতি ভালো লাগা, মানে যবে থেকে আমরা 7-8-এ মানে প্রথম পড়ি সংস্কৃত, তখন থেকেই সংস্কৃতটাকে খুবই ভালো লাগে। আসলে ছোট বয়সে তো অতটা প্রথম বুঝতে পারি না, প্রথম অবস্থায় মানে নাম্বার ক্যারিং হিসাবে ব্যাপারটাকে নেওয়া। কিন্তু তারপর যত যত মানে বড় হয়েছি, যখন 11-12-এ সংস্কৃতকে পড়ি বা তারপরেও গ্রাজুয়েশন লেভেলে যখন পড়া শুরু করি, তখন একটা অদ্ভুত এই যে তোমার মানে একটা ভালো লাগা সাহিত্যের প্রতি, সেই সময় থেকে আমার মানে সংস্কৃত। দেখো এই যে শিল্প আর সাহিত্য, আমরা যারা শিল্পের বা সাহিত্যের অনুরাগী, ওই শিল্পের সঙ্গে যখন শিল্প সত্তার একটা কানেকশন তৈরি না হয়, তখন যেমন শিল্পটাও দাঁড়ায় না, আর ওই শিল্পপ্রেমী মানুষও তৈরি হয় না। দুটোই ভীষণভাবে দরকার। চলো তোমার সঙ্গে কবিতায় ফিরবো, কবিতায় দিন শুরু করব। কবিতায় দিন শুরু করতে আমারও ভালো লাগে, কারণ আমি তো কবিতা ভালোবাসি। প্রথম কি শোনাচ্ছ বলো? প্রথমে যাকে ছাড়া মানে সত্যি ভাবা যায় না, আমাদের পুরো এই শিল্প ব্যাপারটাকেই ভাবা যায় না বলা যেতে পারে, সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। চলো, তো তার বোঝাপড়া দিয়েই আমি শুরু করছি। প্রথমে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। অনেকটা যে স্বভাব তাদের, অনেকটা বা তোমারও ভাই, অনেকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারে আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজর গুলো উঠল কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনার সামান্য খুবই। সংখ্যা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলে অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যিরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুরুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। এই যে বৈচিত্র্যময় সময়ের কথা আমরা এতক্ষণ বলছিলাম, আমাদের সত্যি জীবনটাও কত রকম, ওটাও আমরা বলছিলাম যে আমাদের জীবনটাই ভীষণ রকম বৈচিত্র্যে মোড়া। আমাদের মন যে কখন কোন সত্তাটা নিয়ে বাঁচতে চায় আমরাও বোধ করি বুঝে উঠতে পারি না। একদম একদম। আর রবি ঠাকুরের কবিতা তো আমাদের প্রতিদিনের কথা, প্রতিদিনের সেই রান্নাঘর থেকে শুরু খুবই করে স্বাভাবিক কথা যে মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, একটা ভীষণ সত্যেরে সুন্দর লও লাইন দেখো সহজে। যে তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। কেউ মরে তোমার ঠেলা, মানে তুমি কাউকে ঠেলা মারছো, আবার কেউ বা তোমাকে ঠেলা মারছে। তাই তো। ফলে এরপর কি শোনাবে বলো? এরপর আমি সেই মেয়ে, শুভ দাশগুপ্ত। বাহ, ভীষণ ভালো কবিতা, চলো। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি কপালের চিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিং বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগেরে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেদা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা,
খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো হয়তো বা আমি সেই মেয়ে। আমাদের প্রতিদিনের যে জীবন, প্রতিদিনের যে, এটাকে বলবো চলচ্চিত্র, যে চলচ্চিত্র আমরা দেখি এবং মানে প্রতিদিন আমরা ফেস করি বলা Face যেতে পারে, করছি। প্রতিদিন। একটা জিনিস না ভীষণ রকম ভাবে আমি ভীষণ ভাবে আশ্চর্য বোধ করি যখন একটা চরিত্রকে আমরা টিভির পর্দায় দেখছি, তখন সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য। কিন্তু আমাদের প্রতিনিয়ত জীবনে যে সমস্ত মানুষ বলবো, আমি এখানে নারী পুরুষ নির্বিশেষে বলবো, তাদের যে লড়াইটা, সেটা না কোথাও গিয়ে থেমে যায় একটা জায়গায়। কিন্তু এটা কিন্তু বাস্তবে একটা সত্য। কিন্তু আসলে আমার এটা মনে হয় যে হয়তো কিছু ক্ষেত্রে আমরা মানে পণ্য হিসাবে মেয়েদের যে দেখা বা মেয়েদের যে ইউজ করা, সেটা সমাজের না প্রত্যেকটা জায়গায় মানে বন্ধটা ভীষণ ভাবে দরকার। কারণ কি, মেয়েরা শুধু মেয়ে মানেই যে সে বাড়িতে রান্না করবে তাও নয়, আবার সে যে একজন শুধুমাত্র শয্যা সঙ্গিনী সেইভাবেও দেখা বা তাকে খারাপ ভাবে দেখা সর্বক্ষেত্রে হওয়া উচিত, একদম, নারী পুরুষ একদম। নির্বিশেষে। সবার ক্ষেত্রে এটা ভীষণ ভাবে সবাইকে রেসপেক্ট করা, এটা ভীষণ ভাবে দরকার। যে ভীষণ। আজকে যে ঘরের কাজ করছে যে মহিলা, সেও যদি না থাকে ঘরটা কিন্তু সঠিকভাবে চলবে না। আজকে আমাদের তাই তো। মা কাকিমারা হয়তো তারা ততটা সাবলীল ছিলেন না বাইরের জগতের সাথে, কারণ তাদের করতে দেওয়া হয়নি। তবুও তারা হয়তো অনেক contribute বেশি, করেছে। হ্যাঁ, আমরা যারা এখন বাইরে বেরোচ্ছি, একদম। তাদের কিন্তু তারা সেই মানসিক একটা শক্তি সরবরাহ একদম, করে একদম, গেছে। একদম। চলো এরপর কি রেখেছো? কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। ভীষণ প্রিয় কবিতা। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সে বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবুও কথা রাখেনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। একটা হয় না ভীষণ মনের কোনায় যত্নে বাঁধানো একটা অনুভব।
একদম। কত রকম অনুভূতি যে জীবনে আমাদের মানে আমরা আছে। ছোটবেলা থেকে কত ফেস করি, সেগুলো হয়তো না পাওয়াটা বেশি, সেগুলোই মনের মধ্যে রইতে রইতে এমন একটা হয়ে যায় যেটা হয়তো এক এক সময় সেটাই বাস্ট এই আউট হয় না যে পাওয়াটা না একটা সময় গল্প হয়ে যায়, একদম একদম। গল্প আর কবিতা, একদম। আর সেটা তখন রূপকথার মতো শুনতে লাগে, কিন্তু হুম, হুম, যন্ত্রণা কিন্তু যন্ত্রণাই সেই। একই। এরপর কি শোনাবে বলো? এবার একটা বাচ্চাদের কবিতা। একদম, বাচ্চাদের জন্য তো একটু কবিতা রাখতে হবে। আমাদের মনের জানালার অনেক খুদে বন্ধু আমাদের একদম। শোনে। আচ্ছা, মিথ্যে কথা, শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশর। আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। বাহ, ভীষণ ভালো লাগছে তোমার কবিতাগুলো শুনতে, কিন্তু সময় কথা বলে, তাই আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে, মনের জানালায়। Venus, the hot water professionals. আসুন, I will show you. Venus, দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। Trust the hot water professionals for a refreshing bath. Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমাদের সঙ্গে আজকে আছেন শ্রীময়ী ডক্টর শ্রীময়ী ঘোষ। শ্রীময়ী, এবার পরপর দুটো কবিতা তোমার থেকে শুনে নেব। আচ্ছা, প্রথমে তিন পাহাড়ের স্বপ্ন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর, মেঠো ধূলিপথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে, আমি বালিকা, তোরি লাগি গান গাই, গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো, পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিনশেষে ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মিটেনি আজ রাতে, চাঁদ পুরনো মাঝরাতে, আবঝা আলোর কান্নাতে, মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঝালা, দে ছুঁড়ে দে তিন পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তৌরি জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে আজকে তোকে কে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো। কেমন দিবি সাজারে, আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে। রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলে কি বলে। পথ ভুলে গেছি মেয়ে, খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে।
এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। ভীষণ পরিচিত কবিতা, কিন্তু যতবারই শুনি না ততবারই একটা নতুন ভালো লাগা কাজ করে। একদম। চলো, সময় না ভীষণ রকম, ওই যে বললাম কথা বলে, হ্যাঁ হ্যাঁ, সময় আর স্রোত যে কোথায় টেনে নিয়ে চলে যায় সেটা ভাবনার বাইরে। তো যেতে যেতে কি শোনাচ্ছ বলো? শুধু আরেকটি অলৌকিক বিথি চট্টোপাধ্যায়। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, আমি হতাম নতুন বৌঠান। সূর্যাস্ত জোড়াসাঁকোর ছাদে, বৈশাখী ঝড় নতুন বাঁধা গান। তোমার তখন 23-24, তোমার গায়ে পিরান দুধ সাদা। সকালবেলা ভৈরবী সুর বাজে, বাঁধানো ঘাটে বজরাটিও বাঁধা। নদীর ঘাটে নুয়ে পড়েছে গাছ, জ্যোতিদাদাও ব্যস্ত যথারীতি। সারা দুপুর দুজনে মিলে ভাবি কবিতা লেখার নানান রীতিনীতি। সন্ধে নাগাদ লেখাও হয়ে যায়, তবুও কত গল্প থাকে বাকি। সেবার তুমি বিলেত যাবার পথে জাহাজ ডেকে মনে করতে কাকে। দেখতে দেখতে তোমার নাম হতো উদীয়মান নবীন কবি বলে। আমার মুঠি আলগা হয়ে আসে, তোমার জন্য পাত্রী দেখা চলে। তুমি নতুন বন্ধু পেয়ে যাও, আমার তো আর কেউই তেমন নেই। গোপনে রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যাই আলোক বর্ষেই। সেই ঘটনার কয়েক বছর বাদে তুমি আমার পরিত্যক্ত ঘরে এসে দেখতে ধুলো জমেছে কাঁচে। হঠাৎ হাওয়ায় বইয়ের পাতা ওড়ে, তুমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে বসে পড়তে পালঙ্কের কাছে। মৃদু ডাকতে, নতুন বৌঠান কোথায় তুমি? বারান্দার গাছে হাত বুলোতে, জল ছিটিয়ে দিতে আমি তখন আলোক বর্ষ দূরে একা ঘুরছি আকাশ পথে পথে। শুধুই মেঘ, নবীন মেঘের সুরে। অথচ তুমি জোড়াসাঁকোর ঘরে বসে ভাবছো তোমার বৌঠান কোথায় আছে, সত্যি আছে নাকি, ভেবে তোমার কলম খরসান। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, তাহলে কিংবদন্তি হতো। বাংলা ভাষা, বাংলা কবিতায় আমি হতাম কাদম্বরীর মতো। বিথি চট্টোপাধ্যায়ের এই কবিতাটা না খুব খুব ভালো লাগার কবিতা। আর এমন সত্যি এমন কিছু অনুভূতি থাকে না আমাদের জীবনে, যে অনুভূতিগুলো জানি ভীষণ অপ্রিয় অনুভূতি সমাজের কাছে, মানুষজনের কাছে, কিন্তু এই অনুভূতি নিয়েও কিন্তু মন একটু তৃপ্ত হতে চায়। ওই যে মানুষ একটা অদ্ভুত রকমের জীব। ভালো থাকুন দিদি, সুস্থ থাকুন, আর কবিতায় বাঁচুন। সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনের জানালা দেখতে হবে সেটাও বলুন। একদম, সকলে দেখুন, মনের জানালা দেখুন। এবং আমার তো ভীষণ ভালো লাগলো, আপনারা আসুন এখানে, আপনারা প্রত্যেকে নিজের নিজের পরিবেশনা করুন। আমার ভীষণ ভালো লাগলো, বিশেষ করে নিবেদিতার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। সকলে আপনারাও আসুন, ভালো এখানে। থাকুন। ধন্যবাদ।